Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থান্তর, পদার্থের অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট। পদার্থ প্রধানত তিনটি অবস্থায় থাকে। আমরা জানি কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থা বলতে সাধারণ উষ্ণতায় লোহা, তামা, টিন, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, ইট, কাঠ, পাথর এগুলো কঠিন অবস্থায় রয়েছে। আর তরল অবস্থা বলতে জল, তেল, দুধ, কেরোসিন, ডিজেল, পেট্রোল তরল অবস্থা। আর গ্যাসীয় অবস্থা বলতে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প এগুলো গ্যাসীয় অবস্থা। তো পদার্থ প্রধানত তিনটি অবস্থায় থাকে: কঠিন, তরল এবং গ্যাসীয়। তাপ প্রয়োগ করে বা তাপ নিষ্কাশন করে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া যায়। পদার্থের অবস্থার পরিবর্তন করা যায় তাপ প্রয়োগের মাধ্যমে বা তাপ নিষ্কাশনের মাধ্যমে। তাপ প্রয়োগ করলে বা তাপ নিষ্কাশন করলে পদার্থের বা বস্তুর যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পাবে শুধু তা নয়, কখনো কখনো তাপ প্রয়োগের ফলে বা তাপ নিষ্কাশনের ফলে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে, বরঞ্চ পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যায় বা অবস্থার রূপান্তর ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে। তো আজকের আলোচ্য বিষয় পদার্থের অবস্থান্তর। পদার্থের অবস্থান্তর আলোচনা করতে গেলে পদার্থের যে প্রধান তিনটি অবস্থা কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটি অবস্থার বৈশিষ্ট্যসমূহ অতি সংক্ষেপে আলোচনা করব। কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ তিনটি অবস্থায় রয়েছে। কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ অবস্থার কিরূপ পরিবর্তন হয় একটি সহজ উদাহরণ যেটি প্রাত্যহিক জীবনে আমরা দেখি। যেমন বরফ কঠিন অবস্থা, তাপ প্রয়োগে বরফ জলে পরিণত হয়, মানে তরল হয়ে যায়। সেই তরলকে তাপ প্রয়োগ করলে আবার বাষ্পে পরিণত হয়, মানে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তাপ প্রয়োগে বরফ জল বাষ্পে পরিণত হয়, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় হয় তাপ প্রয়োগের মাধ্যমে। আবার রিভার্স বা উল্টো ঘটনাও হয়, যে বাষ্প সেখান থেকে তাপ নিষ্কাশন করলে জলে পরিণত হয়, মানে তরল অবস্থায় আসে। সেই তরল জল সেখান থেকে তাপ নিষ্কাশন করলে সেটা কঠিন অবস্থায় ফিরে আসে, বরফ হয়ে যায়। অর্থাৎ অবস্থার পরিবর্তন হতে পারে তাপ প্রয়োগের মাধ্যমে বা তাপ নিষ্কাশনের মাধ্যমে। এই যে অবস্থার পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তনের আলাদা নাম আছে এবং প্রত্যেকটা পরিবর্তন সম্পর্কে আমরা ডিটেলস জানব। তার আগে কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য জানি। কঠিন পদার্থ সাধারণ উষ্ণতায় লোহা, তামা, টিন, এই পেনটাও কঠিন পদার্থ, বোর্ডটা কঠিন পদার্থ দিয়ে তৈরি একটি বস্তু। তাহলে কঠিন পদার্থে অণুতে দূরত্ব, পাশাপাশি দুটি অণুর মধ্যে দূরত্ব যাকে আন্তরাণবিক ব্যবধান বলে, সেটা অত্যন্ত কম কঠিন পদার্থের বেলায়। কাছাকাছি থাকে বলে আন্তরাণবিক ব্যবধান কম বলে তাদের আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত দৃঢ় হয়। আন্তরাণবিক আকর্ষণ বল বেশি বলে এক একটি অণু তার পার্শ্বস্থ অণুগুলিকে শক্তপোক্তভাবে ধরে রাখে। তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে,
নির্দিষ্ট আয়তন রয়েছে, সহজে পরিবর্তন হয় না। এবং বেশিরভাগ কঠিন পদার্থের ঘনত্বও বেশি। আর কঠিন থেকে যদি তরল হয়, তরল পদার্থের আন্তরাণবিক ব্যবধান একটু বেশি, অণুতে অণুতে দূরত্ব একটু বেশি, তাই আন্তরাণবিক আকর্ষণ বল মাঝারি মানের। তাই অণুগুলি নিজেদের মধ্যে সঞ্চরণশীল। তাই তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, তবে আয়তন নির্দিষ্ট। তাই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তবে 1 লিটার জল এক পাত্র থেকে অন্য পাত্রে নিয়ে গেলাম 2 লিটার হবে না, মানে আয়তনটা নির্দিষ্ট থাকে তরল পদার্থের। আর ঘনত্ব কঠিনের তুলনায় কম। আর গ্যাসীয় পদার্থ তাদের অণুতে অণুতে দূরত্ব মানে আন্তরাণবিক ব্যবধান অনেকটাই বেশি বা যথেষ্ট বেশি। তাই অণুতে অণুতে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তাই অণুগুলি সতত সঞ্চরণশীল এবং গ্যাসীয় পদার্থের না নির্দিষ্ট আয়তন রয়েছে, না নির্দিষ্ট আকার রয়েছে। তো আমরা আলোচনা করব কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। কঠিন থেকে তরলে যখন পরিবর্তন ঘটবে কঠিন পদার্থের, এই পরিবর্তন চলাকালীন উষ্ণতার পরিবর্তন হয় না, উষ্ণতা স্থির থাকে। সহজভাবে বললে, কঠিন পদার্থ তাতে যদি তাপ প্রয়োগ করা হয়, প্রথমে কঠিন পদার্থের উষ্ণতা বাড়তে থাকে তাপ প্রয়োগের ফলে। উষ্ণতা বাড়তে বাড়তে এমন একটা উষ্ণতায় পৌঁছায় যার পর তাপ প্রয়োগ করলেও উষ্ণতার পরিবর্তন হয় না, বরঞ্চ কী হয়, কঠিন পদার্থটা ধীরে ধীরে গলতে শুরু করে এবং তরলে পরিণত হয়। এই কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন। নির্দিষ্ট উষ্ণতায় তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থকে তরলে পরিণত করার যে ঘটনা তাকে বলা হয় গলন। তাই কঠিন থেকে তরল হতে পারে যে পদ্ধতির মাধ্যমে তাকে কি বলা হয়, গলন। এটি হচ্ছে গলন। আবার তরল পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয়, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাপ প্রয়োগের মাধ্যমে। এটাকে বলা হয় বাষ্পীভবন। কি বলা হয়, বাষ্পীভবন। আবার উল্টো কাজও হতে পারে, কঠিন থেকে যেমন তরল হয়, তরল থেকে যেমন গ্যাসীয় হয়, তাপ প্রয়োগের মাধ্যমে। এবার তাপ নিষ্কাশনের মাধ্যমে বিপরীত ঘটনা ঘটে। গ্যাসীয় পদার্থ থেকে যদি তাপ নিষ্কাশন করা হয়, তাহলে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হয়। তো গ্যাসীয় থেকে তরল পদার্থে পরিণত হওয়া তাপ নিষ্কাশনের মাধ্যমে এই ঘটনাকে বলা হয় ঘনীভবন। কি বলা হয়, ঘনীভবন। আবার তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশনের মাধ্যমে কঠিন পদার্থে পরিণত হতে পারে তরল পদার্থ। তাহলে তাপ নিষ্কাশনের মাধ্যমে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় স্থির উষ্ণতায়। যখন তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হবে, সেই পরিবর্তন চলাকালীন অবস্থার পরিবর্তন হওয়ার সময় উষ্ণতা কিন্তু পরিবর্তন হয় না। তাপ নিষ্কাশনের ফলে যে উষ্ণতা কমে যাবে তা নয়, উষ্ণতা স্থির থাকে। তাহলে তাপ নিষ্কাশনের মাধ্যমে স্থির উষ্ণতায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হলে সেই ঘটনাকে বলা হয়, কি বলা হয়, কঠিনীভবন বা হিমায়ন। কঠিনীভবন, ভবন বলতে হওয়া, কঠিনীভবন মানে কঠিন হলো, তাই এটাকে বলা হয় কঠিনীভবন। তাহলে তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থ তরল হয়, সেই প্রক্রিয়াকে গলন বলে। উষ্ণতা স্থির থাকে। তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়, প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আবার গ্যাসীয় থেকে তরল হলে তাকে ঘনীভবন বলে। গ্যাসীয় পদার্থ যখন তরল হয়, অণুগুলো ঘন হয়ে যায় কিনা, তাই ঘনীভবন। তরল থেকে কঠিন যখন কঠিন হচ্ছে তাই কঠিনীভবন। তাহলে এই প্রক্রিয়াগুলির জন্য তাপ প্রয়োগ করতে হয়।
কঠিন থেকে তরল গলনের মাধ্যমে হয়, তাপ প্রয়োগ করতে হয়। কি করতে হয়? তাপ প্রয়োগ। মনে রাখতে হবে গলন এবং কঠিনীভবন দুটি বিপরীত প্রক্রিয়া। কঠিন পদার্থকে তাপ, কোনো একটা কঠিন পদার্থ তাকে যে পরিমাণ তাপ দিয়ে তরল করা হলো, ওই তরল থেকে সেই পরিমাণ তাপ নিষ্কাশন করলে সেটি আবার কঠিনে পরিণত হবে। তরল পদার্থ, কোনো একটা তরল পদার্থ নির্দিষ্ট পরিমাণ, তাকে নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে যখন গ্যাসীয় পদার্থে পরিণত করা হলো, সেই গ্যাসীয় পদার্থ থেকে সেই পরিমাণ তাপ নিষ্কাশন করলে বিপরীতভাবে তরল পদার্থে পরিণত হবে। তাই চারটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। গলন এবং বাষ্পীভবন, এখানে তাপ প্রয়োগ করে করে পরিবর্তন ঘটে। এই অবস্থান্তর, একে বলা হচ্ছে উচ্চ অবস্থান্তর, যেহেতু তাপ প্রয়োগের মাধ্যমে হচ্ছে। আর নিচেরগুলা তাপ নিষ্কাশনের মাধ্যমে ঘনীভবন এবং কঠিনীভবন হচ্ছে। তাই এই প্রক্রিয়াগুলিকে কি বলা হয়? নিম্ন অবস্থান্তর। তাপ নিষ্কাশনের মাধ্যমে হলে নিম্ন অবস্থান্তর, আর তাপ প্রয়োগের মাধ্যমে অবস্থান্তর হলে অবস্থান্তর, অবস্থার পরিবর্তন। তো তাপ নিষ্কাশনের মাধ্যমে অবস্থার পরিবর্তন হলে তাকে বলে নিম্ন অবস্থান্তর। তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, বা গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন। কিন্তু এমন কি সম্ভব যে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় তরল হলোই না, এই জায়গা থেকে এই জায়গায় তাপ প্রয়োগের মাধ্যমে? হ্যাঁ, তাও সম্ভব। তাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। কর্পূর, নিষাদল, আয়োডিন, এগুলা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে পরিণত হয়, মাঝখানে তরল পদার্থ আর হয় না। তো এই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন। তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থ থেকে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে পরিণত হলে সেই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে বিপরীতটা কি হয়? কেন হবে না? যাকে ঊর্ধ্বপাতন করে কঠিন থেকে তরল গ্যাসীয় করলাম, এটাকে ওভার জাম্প করে, সেই পদার্থকে তাপ নিষ্কাশন করলে ডাইরেক্ট কঠিনে পরিণত হবে। তো এখানে গ্যাসীয় পদার্থকে ডাইরেক্ট কঠিন পদার্থে পরিণত করা যায়, যাকে কি বলা হয়? অধঃপাতন। এটা ঊর্ধ্বপাতন হলে এটা অধঃপাতন সহজ ভাষায়, তো এটাকে বলা হয় অধঃপাতন। আর সহজ যদি উদাহরণ দিতে চাই আমি, তাহলে বলবো যে একটা বরফ রয়েছে, বরফকে তাপ প্রয়োগ করলাম, তাহলে তরল পদার্থ হলো। তরলকে যদি আবার তাপ প্রয়োগ করি, তাহলে সেটা গ্যাসীয় পদার্থ হলো। গ্যাসীয় পদার্থ মানে বাষ্প হয়ে গেল। বাষ্পকে যদি আবার তাপ নিষ্কাশন করি, তাহলে তরল হবে। তরল থেকে যদি আবার তাপ নিষ্কাশন করি, তাহলে কঠিন হবে। বাস্তবে একটা উদাহরণ। তো এই বিভিন্ন অবস্থার পরিবর্তন, গলন, কঠিনীভবন পরস্পর বিপরীত প্রক্রিয়া, বাষ্পীভবন, ঘনীভবন বিপরীত প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলি আলোচনা করার পূর্বে আমরা লেটেন্ট হিট মানে লীন তাপ নিয়ে আলোচনা করব। লীন তাপ বা লেটেন্ট হিট বলতে এই যে তাপ প্রয়োগের মাধ্যমে অবস্থার পরিবর্তন করা হচ্ছে বা তাপ নিষ্কাশনের মাধ্যমে অবস্থার পরিবর্তন করা হচ্ছে, এই প্রযুক্ত তাপ বা নিষ্কাশিত তাপ থার্মোমিটারে ধরা পড়ে না। এই তাপ হিডেন। এই তাপ যেটা পদার্থের অবস্থান্তর ঘটানোর জন্য প্রয়োগ করা হয় বা নিষ্কাশন করা হয়, এই তাপকে বলা হচ্ছে লীন তাপ। কারণ উষ্ণতার পরিবর্তন করে না এই লীন তাপ। লীন তাপ কী করে? অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে মাত্র। তাহলে যদি বলা হয় লীন তাপ কাকে বলে, তাহলে আমরা কি লিখব? লীন তাপ বা লেটেন্ট হিট। সহজ ভাষায় পদার্থের অবস্থান্তর ঘটাতে যে তাপ প্রয়োগ করতে হয় বা যে তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলে লীন তাপ। কিন্তু স্পেসিফিক লেটেন্ট হিট
মানে আপেক্ষিক লিনতাপ। পরীক্ষা যখন আসবে যে গলনের লিনতাপ কাকে বলে, কোন একটা পদার্থের বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে, ঘনীভবনের লিনতাপ কাকে বলে, তখন স্পেসিফিক লেটেন্ট হিট আমরা ভাবব। তাই লিনতাপের প্রকৃত সংজ্ঞা, গুণগত সংজ্ঞা, যে তাপ প্রয়োগে বা নিষ্কাশনে অবস্থার পরিবর্তন হয় সেটা লিনতাপ, কিন্তু পরিমাণগত সংজ্ঞা লিনতাপের নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা নির্দিষ্ট থাকবে লিনতাপের বেলায়, উষ্ণতা পাল্টায় না লিনতাপ। তো স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, উচ্চ অবস্থান্তরের জন্য তাপ প্রয়োগ করতে হয়, নিম্ন অবস্থান্তরের জন্য তাপ নিষ্কাশন করতে হয়। তাহলে লিনতাপ কাকে বলে? কোনো পদার্থের একক ভরের বা একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে কোনো পদার্থের একক ভরের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লিনতাপ বলে। বুঝে গেলে বানিয়ে বানিয়ে বলা যায় যে উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন করতে হয়, ওই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থান্তরের লিনতাপ বলা হয়। ধরে নিলাম যে এম ভরের কোনো পদার্থের উষ্ণতা স্থির রেখে অবস্থার পরিবর্তন করতে H পরিমাণ তাপ, এম ভরের কোনো পদার্থের উষ্ণতা স্থির রেখে অবস্থার পরিবর্তন ঘটাতে বা পরিবর্তন করতে H পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হলো। তাহলে এম ভরের অবস্থার পরিবর্তন করতে H পরিমাণ তাপ লাগলো, তাহলে একক ভরের অবস্থার পরিবর্তন করতে কি পরিমাণ তাপ লাগবে? অতএব একক ভরের জন্য তাপ, যাকে বলা হচ্ছে লেটেন্ট হিট, সমান H/N। তাই তো একক ভরের অবস্থা পরিবর্তন করতে কতটা তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা দরকার?
এম ভরের জন্য যদি এইচ পরিমাণ তাপ, তাহলে একক ভরের জন্য এইচ বাই এম, তাহলে এটাই হচ্ছে লেটেন্ট হিট। বা এখান থেকে পাওয়া যেতে পারে এইচ ইকুয়ালস টু এম এল। লেটেন্ট হিট, হিডেন হিট, এই তাপ বহিঃপ্রকাশ করে না, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, অবস্থার পরিবর্তন ঘটায়। তো লেটেন্ট হিট ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম, তাহলে ওর একক কি হবে? একক তাপের একক বাই ভরের একক। তাই সিজিএস পদ্ধতিতে এফপিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে এককগুলা কি আশা করি নিজেরাই বলতে পারবে, কারণ তাপের একক আর ভরের একক ভাগ করব। তাপের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি, আর ভরের একক হচ্ছে গ্রাম। তাই ক্যালোরি পার গ্রাম হচ্ছে লেটেন্ট হিট বা লিন তাপের একক। এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল ইউনিট বাই পাউন্ড। আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল, ভরের একক কেজি, তো জুল পার কেজি। আর মাত্রা, লেটেন্ট হিটের মাত্রা কি হবে? তাপের মাত্রা বাই ভরের মাত্রা। তাপের মাত্রা মানে কি? শক্তির মাত্রা। শক্তির মাত্রা, শক্তি বলতে কার্য ইন্টু শক্তি বলতে কার্য, বল ইন্টু সরণ। শক্তি হচ্ছে বল ইন্টু সরণ, এম এল টি মাইনাস টু, এটা হচ্ছে বল ইন্টু সরণ মানে এল, তো এল এর স্কোয়ার হলো, এটা হয়ে গেল কার্য বা শক্তি মানে তাপের একক। এটা তাপের মাত্রা, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাপ মানে শক্তি, শক্তি আর কার্য মাত্রা এককে একই। তাই কার্য বল ইন্টু সরণ, এম এল টি মাইনাস টু মানে বল, সরণ বলতে এল, তো একটা এল আর একটা এল মিলে দুটা এল, তো এল পাওয়ারের 2 হলো। এটা হচ্ছে কার্যের একক, কার্যের মাত্রা বা শক্তির মাত্রা বা তাপের মাত্রা। তাপ মানে শক্তি, শক্তি কার্য মাত্রা একই, তাই কার্যের মাত্রা করলাম, সেটাই শক্তির মাত্রা মানে এটাই তাপের মাত্রা। তার নিচে দেবো আমি এম বা ভর দিয়ে ভাগ করব, এম এম এ কাটবে, তাহলে হবে এল টু টি মাইনাস টু। এটা হচ্ছে লেটেন্ট হিটের মাত্রা বা লিন তাপের মাত্রা পাওয়া গেল, এল পাওয়ারে 2 টি পাওয়ারে মাইনাস 2। এবার আমরা গলন কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে, কঠিনীভবন কাকে বলে, সহজ ভাষায় সংজ্ঞাগুলি মুখে মুখে দিচ্ছি, লিখছি না। গলন স্থির উষ্ণতায় তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থ তরলে পরিণত হলে সেই ঘটনাকে বা প্রক্রিয়াকে গলন বলে। বিপরীতভাবে স্থির উষ্ণতায় তরল পদার্থ তাপ নিষ্কাশনের মাধ্যমে কঠিন পদার্থে পরিণত হলে তাকে কঠিনীভবন বলে। বা স্থির উষ্ণতায় তাপ নিষ্কাশনের মাধ্যমে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হলে তাকে কঠিনীভবন বলে। কঠিনীভবন, কঠিন হয়ে গেল। এদিকে বাষ্পীভবন, তাপ প্রয়োগের ফলে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হলে, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হলে তাকে বলে বাষ্পীভবন। আর তাপ নিষ্কাশনের মাধ্যমে গ্যাসীয় পদার্থ তরল পদার্থে পরিণত হলে তাকে বলা হয় ঘনীভবন। তাপ নিষ্কাশনের মাধ্যমে ঘনীভবন, তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পীভবন। আর তাপ প্রয়োগের মাধ্যমে কঠিন পদার্থ সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হলে তাকে বলে ঊর্ধ্বপাতন। কর্পূর, নিশাদল, আয়োডিন এদের ক্ষেত্রে হয়। আর গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিন পদার্থে পরিণত হয় তাপ নিষ্কাশনের কারণে, তাকে বলে অধঃপাতন। এই যে ল্যাটেন্ট হিট বা লিন তাপ,
যেটা উষ্ণতার পরিবর্তন ঘটায় না, অবস্থার পরিবর্তন ঘটায়। তো লিনতাপ প্রকৃতপক্ষে একটা কঠিন পদার্থের লিনতাপ প্রয়োগ করলাম, সেটা তরল হলো, উষ্ণতা তো পাল্টালো না। তাহলে কঠিন থেকে তরল হলো, লিনতাপ এক প্রকার তাপ, এক প্রকার শক্তি। সেটা কি কাজ করলো অরিজিনালি? প্রকৃতপক্ষে লিনতাপ কি কাজ করে? লিনতাপ কি কাজ করে? লিনতাপের কি বলবো ব্যাখ্যা, বা লিনতাপের ব্যাখ্যাই বলি। ভিতরে ভিতরে কি কাজ করছে? ও তো উষ্ণতা পাল্টাচ্ছে না, উষ্ণতার পরিবর্তন করছে না। তাহলে কি করছে? কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আকৃতি আয়তন রয়েছে, অর্থাৎ অণুগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত রয়েছে। যখন তাপ প্রয়োগ করা হয় তখন কঠিন যখন তরল হলো, তখন সেই লিনতাপ এর সজ্জারিতিকে ভেঙে দেয়, আন্তরাণবিক ব্যবধান বাড়িয়ে দেয়। তাহলে লিনতাপ এক প্রকার শক্তি, সেই লিনতাপ কঠিন পদার্থের অণুগুলার সজ্জারিতিকে ভেঙে বা বন্ডিংগুলাকে দুর্বল করে কঠিনকে তরলে পরিণত করে। আর তাপ নিষ্কাশন করলে আবার পূর্বের ঘটনা ঘটে কঠিন হয়ে যায়। অথবা লিনতাপ প্রয়োগ করলে পদার্থের অণুগুলার সজ্জারিতির ভাঙন হতে পারে, লিনতাপ যে কাজটা করে। অথবা তাদের মধ্যে আন্তরাণবিক ব্যবধান পরিবর্তন করে। তরল থেকে যখন গ্যাসীয় হয়, লিনতাপ কি করে? তরলের মধ্যে যে অণুতে অণুতে আকর্ষণ, আন্তরাণবিক আকর্ষণ বল, তার বিরুদ্ধে কাজ করে লিনতাপ। লিনতাপ শক্তিটা গিয়ে আন্তরাণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে অণুগুলোকে আন্তরাণবিক বলের বিরুদ্ধে দূরে পাঠিয়ে দেয় লিনতাপ। তাই তরল থেকে গ্যাসীয় হয়। আর তাপ নিষ্কাশন করলে পূর্বের অবস্থায় ফিরে আসে, বিপরীত কাজ হয়। তাই লিনতাপ উষ্ণতার পরিবর্তন ঘটায় না, কিন্তু লিনতাপ কি করে? কঠিন পদার্থের যে অণুতে অণুতে সজ্জারিতি, অণুদের গঠন, সেই সজ্জাকে ভেঙে দেয় বা আন্তরাণবিক ব্যবধানের পরিবর্তন করে, বা অণুতে অণুতে যে বন্ডিং, সেই বন্ডিংকে অর্থাৎ বন্ধনকে বা বন্ধন শক্তিকে পরিবর্তন করে লিনতাপ। এই হচ্ছে লিনতাপের ব্যাখ্যা। আলোচনা করব প্রথম অবস্থান্তর, কঠিন থেকে তরল মানে গলন। তাপ প্রয়োগে স্থির উষ্ণতায় কঠিন পদার্থকে তরলে পরিণত করা হলে সেই প্রক্রিয়াকে বা সেই ঘটনাকে গলন বলা হয়। তো প্রথমে আলোচনা করব গলন নিয়ে। মেল্টিং। তাহলে কি হয়? যে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় গলনের লিনতাপ। গলনের লিনতাপ পরীক্ষায় যদি আসে, গলনের লিনতাপ কাকে বলে? তাহলে গলানোর জন্য যে তাপ প্রয়োগ করি তাকে গলনের লিনতাপ বলে, সেটা বললে শুধু হবে না, এটা গুণগত সংজ্ঞা হলো, পরিমাণগত সংজ্ঞা বলতে হবে। অর্থাৎ স্পেসিফিক ল্যাটেন্ট হিট ফর মেল্টিং, যাকে প্রকৃত অর্থে বলা যায় আপেক্ষিক লিনতাপ গলনের, মানে একক ভরের বিচারে সংজ্ঞাটা দিতে হবে। যে উষ্ণতায় স্থির রেখে, স্থির উষ্ণতায় একক ভরের স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, তাপ প্রয়োজন, যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়,
তাকে গলনের লিনতাপ বলে। তাকে ওই পদার্থের গলনের লিনতাপ বলে। সব পদার্থের গলনের লিনতাপ সমান না, তাকে ওই পদার্থের বিভিন্ন পদার্থের গলনের লিনতাপ বিভিন্ন। স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই পদার্থের লিনতাপ বলে। এত মিস্টেক হচ্ছে কেন বাবু? লিনতাপ বলে। বানিয়ে বানিয়ে এরকম বুঝে বুঝে লিখতে হবে। এবার কঠিন পদার্থ, এটা কোনো কঠিন পদার্থ নিলাম, তাকে তাপ প্রয়োগ করা শুরু করলাম আর সঙ্গে সঙ্গে গলতে শুরু করলো, তা নয়। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে প্রথমে তার উষ্ণতা বাড়তে থাকবে, যেটা বোধগম্য তাপ, উষ্ণতা বাড়ায়। একসময় উষ্ণতা বাড়তে বাড়তে এমন একটা উষ্ণতায় পৌঁছাবে তারপরে তাপ প্রয়োগ করা সত্ত্বেও আর উষ্ণতা পাল্টাবে না। কি হবে? পদার্থটা কঠিন থেকে গলতে শুরু করবে। যতক্ষণ না পুরো কঠিন পদার্থ গলে সম্পূর্ণরূপে গলে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপ প্রয়োগ করা সত্ত্বেও উষ্ণতা বাড়বে না, উষ্ণতাটা স্থির অবস্থায় থাকবে। তো যে উষ্ণতায় কঠিন পদার্থ গলতে শুরু করবে উষ্ণতা পরিবর্তন করবে না। যে উষ্ণতায় গলা শুরু করবে কঠিন পদার্থ ওই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। গলনের অঙ্ক কত উষ্ণতায় কি মানে, উষ্ণতার কি মানে কি অঙ্কে গলন শুরু হবে সেটা গলনাঙ্ক। তবে চাপের উপর নির্ভর করে, চাপের পরিবর্তনে গলনাঙ্কের পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক বলে ওই নির্দিষ্ট চাপে। তো আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে প্রত্যেকটা পদার্থের এই অবস্থার পরিবর্তনের যে উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা, গলনের বেলায় গলনাঙ্ক আমরা নির্ণয় করব। কি চাপে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। তাহলে গলনাঙ্কের সংজ্ঞাটা কিভাবে দেব? গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, চাপের কারণে গলনাঙ্ক পরিবর্তন হয়, তাই চাপটা আমরা স্থির করে নেব। এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে ধরবো আমরা, যেটা স্বাভাবিক গলনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে কঠিন পদার্থ কি করবে? গলতে শুরু করে এবং সম্পূর্ণ গলন না হলে, সম্পূর্ণরূপে গলন না হলে উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না। তাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা শুধু গলনাঙ্ক বললেও হবে। তাহলে কি লিখলাম? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে এবং সম্পূর্ণ গলন না হলে উষ্ণতার কোনরূপ পরিবর্তন হয় না, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আর সম্পূর্ণ গলে গেলে তারপরেও যদি তাপ প্রয়োগ করি তাহলে তরলের উষ্ণতা বাড়তে শুরু করবে। তো এটা হচ্ছে গলনাঙ্কের সংজ্ঞা। তো গলন যেটা বললাম যে প্রথমে কঠিন পদার্থ, তাকে যদি তাপ প্রয়োগ করা হয়, মনে করলাম
তাপ প্রয়োগ করছি, এদিকে সময়, এদিকে মনে করলাম উষ্ণতা। তাপ প্রয়োগ করলে সময়ের সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হবে? তাপ প্রয়োগ করলে সময়ের সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হবে? গলনের জন্য। তো মনে করলাম কঠিন পদার্থ এই উষ্ণতায় ছিল, কঠিন পদার্থ এই উষ্ণতায় ছিল, তাকে গরম করা হচ্ছে। এই উষ্ণতা থেকে যত সময় যাবে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছালো। এই জায়গায় পৌঁছানোর পরে আরও তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগ করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার বাড়ছে না তাপ প্রয়োগ করা সত্ত্বেও। কী হচ্ছে? পদার্থটা গলতে শুরু করছে, তাই সময় যাচ্ছে কিন্তু উষ্ণতা বাড়ছে না, গলতে শুরু করছে, এই অবস্থায় পৌঁছালো। তাহলে এখান থেকে তাপ প্রয়োগ করলে প্রথমে উষ্ণতার পরিবর্তন ঘটবে, উষ্ণতা বৃদ্ধি পাবে তাপ প্রয়োগের সঙ্গে, তারপরে আর উষ্ণতার পরিবর্তন হবে না, তারপরে কী হবে? সম্পূর্ণ গলে যাবে যখন, তাও যদি তাপ প্রয়োগ করি তখন আবার উষ্ণতার পরিবর্তন ঘটবে। তো এই হবে তার গ্রাফ। এই উষ্ণতাটাকে, যে উষ্ণতায় গলতে শুরু করলো, এই উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কোথায় গলন শুরু হয়েছে? বি পয়েন্টে। তাহলে এই দিকে কি আছে? এই দিকে শুধু কঠিন আছে। আর এইখানে কি আছে? গলতে শুরু করেছে, পুরো গলন শেষ হয়নি, তার মানে কঠিনও আছে, তরলও আছে। তাই এটা হচ্ছে কঠিন আর তরলের মিক্সচার। আর এদিকে গলা শেষ হয়ে গেছে, মানে তরল হয়ে গেছে, তরলের উষ্ণতা বাড়ছে, তাই এদিকে হচ্ছে তরল। তাই গলনের সময় উষ্ণতার যদি লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে এই অবস্থানে কঠিন বস্তুটার প্রাথমিক উষ্ণতা হচ্ছে, যদি ও মনে করি ও এ, প্রাথমিক উষ্ণতা ও এ। বি বিন্দু পর্যন্ত তাপ বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি পাবে, বিতে যাওয়ার পর আর উষ্ণতা বাড়বে না যতই তাপ প্রয়োগ করি। তাহলে ওই তাপটা যাবে কোথায়? ওটা লীন তাপ, কঠিন পদার্থকে গলতে শুরু করবে। গলতে শুরু করলো মানে কি? তরল হচ্ছে ধীরে ধীরে, তরলটা বাড়ছে, কঠিনটা কমছে, তরলটা বাড়ছে, কঠিনটা কমছে। কত সময় পর্যন্ত? বেশি সময় ধরে। এই সময় ধরে যে তাপ প্রয়োগ করা হয় সেটা সম্পূর্ণ লীন তাপ। সি বিন্দুতে যখন পৌঁছালো তখন কঠিন আর নেই, সমস্ত কঠিন গলে গেছে, মানে তরল হয়ে গেছে। তারপরেও যদি তাপ বৃদ্ধি করি কি উষ্ণতা বাড়বে, আবার উপরে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে। তো এই হচ্ছে গলনের লেখচিত্র সময়ের সঙ্গে উষ্ণতার পরিবর্তনে। এবার বলতে পারি যে সমস্ত পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, মানে সমস্ত পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। কার কার গলনাঙ্ক নির্দিষ্ট? যে সমস্ত কঠিন পদার্থ হচ্ছে কেলাসাকার, নিয়তাকার, সমসত্ব, তাদের গলনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট। বলতে পারি বরফেরও গলনাঙ্ক, যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক সিজিএসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের গলনাঙ্ক। আর বরফের লিনতাপ, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বরফের লিনতাপ কত? 1 গ্রাম বরফ গলতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কত ক্যালোরি তাপমাত্রা লাগে? বরফের লিনতাপ সিজিএসে 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে, কিন্তু উষ্ণতা পরিবর্তন হয় না। মানে মনে করলাম 1 গ্রাম বরফ আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একে 1 গ্রাম জল করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হবে, কতটা লিনতাপ দিতে হবে?
ক্যালোরি। এটাই হচ্ছে বরফ গলনের লীন তাপ। এবার গলনাঙ্ক, কিছু কিছু পদার্থ গলেই না, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, এই পদার্থগুলা যতই তাপ প্রয়োগ করি গলবে না। আর গলনাঙ্ক নির্দিষ্ট নয়কার, অনিয়তাকার বা অকেলাসাকার পদার্থ, যেমন মোম, চর্বি, এই সমস্ত পদার্থের পিচ, এই সমস্ত পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। এদের গলনাঙ্ক একটা উষ্ণতা সীমার মধ্যে রয়েছে। ধীরে ধীরে গলা, অর্থাৎ এদেরকে যদি তাপ প্রয়োগ করা হয়, চর্বিকে, পিচকে, মোমকে যদি গরম করা হয়, এরা কঠিন থেকে তরলে যায় না। মানে এমন একটা পর্যায়ে থাকে, কঠিন বলা যায় না, তরলও বলা যায় না, কঠিন তরলের মাঝামাঝি অবস্থায় থাকে পদার্থটা। কঠিন তরলের মিক্সচার না, কঠিন এবং তরল অবস্থার মাঝামাঝি একটা অবস্থা তাপ প্রয়োগ শুরু করলে, সেই অবস্থাকে বলা হয় সান্দ্র অবস্থা। তাহলে অনিয়তাকার, অকেলাসাকার পদার্থ, মোম, পিচ, চর্বি, এদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আর ম্যাগনেসিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, এদের গলনাঙ্কই নেই, যতই গরম করি না কেন গলবে না। তো গলনাঙ্ক নির্দিষ্টকার, কেলাসাকার, সমসত্ব কঠিন পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট। এবার গলনাঙ্কের উপর চাপের প্রভাব কি? গলনাঙ্কের উপর বিভিন্ন প্রভাব। গলনাঙ্কের উপর বিভিন্ন প্রভাব। প্রথমত চাপের প্রভাব গলনাঙ্কের উপর। এক নম্বর হচ্ছে চাপের প্রভাব। চাপ প্রয়োগ করলে কি পরিবর্তন হয়? গলনাঙ্ক বাড়ে না কমে? যেহেতু প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলা হচ্ছে, চাপটাকে একটা নির্দিষ্ট চাপ নেওয়া হচ্ছে, তার কারণ চাপের কারণে গলনাঙ্ক পরিবর্তন হয়। তো কীরূপ পরিবর্তন হয় চাপের প্রভাবে গলনাঙ্কের? কিছু কিছু পদার্থ আছে যারা গলে তরল হলে আয়তনে কমে যায়। যে সমস্ত কঠিন পদার্থ গলে তরলে পরিণত হলে আয়তনে কমে যায়, তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে। গলনাঙ্ক মানে কি? কত ডিগ্রিতে গলবে, কত ডিগ্রিতে গলবে সেটা তো গলনাঙ্ক। তো চাপের উপর কীরূপ নির্ভর করে? যাদেরকে গলালে তরলে পরিণত হলে আয়তনে কমে যায়, যেমন বরফ, পিতল, ঢালাই লোহা, এদেরকে যদি গলিয়ে নেওয়া যায় আয়তনে ছোট হয়ে যায়, আয়তনে কমে যায়। তাই চাপ প্রয়োগে গলনাঙ্ক কমে। কীরকম বিষয়? চাপ প্রয়োগ করা মানে আয়তনে কমানো। তো চাপ প্রয়োগ করছি মানে আয়তনে কমাতে চাচ্ছি, আর গলে গেলেও তো আয়তনে কমে যায়। তাই চাপ প্রয়োগ করা মানে গলনকে হেল্প করা। তাই চাপ প্রয়োগ করলে গলন ত্বরান্বিত হয়, মানে গলনাঙ্ক কমে যায়, মানে অল্প উষ্ণতায় গলবে। কারণ শুধু তাপ না, চাপটাও হেল্প করছে। তাই চাপ প্রয়োগ করলে যে সমস্ত কঠিন পদার্থ তরল হলে আয়তনে কমে, চাপ বৃদ্ধি করলে তাদের গলনাঙ্ক কমে। তাই চাপের প্রভাব গলে আয়তন কমলে, আয়তন কমে যাদের চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক তাদের কি হয়? গলনাঙ্ক কমে। যেমন বরফের চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যাবে। ঢালাই লোহা, পিতল, এই সমস্ত পদার্থের চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যায়। কারণ চাপ বৃদ্ধি করছি, আয়তন কমানোর চেষ্টা করছি। চাপ বৃদ্ধি মানে আয়তন কমানো, গলে গেলেও তো আয়তন কমে। তাই চাপ বৃদ্ধি করা মানে গলনকে হেল্প করা। তাই
কম উষ্ণতাতে এই কাজটা হবে, অর্থাৎ গলনাঙ্ক কমে যাবে। 2 নম্বর, গলে যদি আয়তন বৃদ্ধি পায়, যে সমস্ত পদার্থ গলে গেলে আয়তন বাড়ে যায়, যে সমস্ত পদার্থ গলে আয়তন বাড়ে, পুরো লাইনটা লিখছি না, যে সমস্ত পদার্থ গলে আয়তন বৃদ্ধি পায়, যে পদার্থ গলে আয়তন বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক বাড়ে। এটার উল্টো গল্প, গলে গেলে আয়তনে বাড়ে, গলে গেলে আয়তনে বাড়ে, গলে গেলে আয়তনে বাড়বে, চাপ বৃদ্ধি করছি, আয়তন কমানোর চেষ্টা করছি, গলনের বিপরীতে কাজ করছি, তাই চাপ বৃদ্ধি করলে গলন কঠিন হয়ে যাবে, গলন প্রতিকূল হয়ে যাবে, তাই গলনাঙ্কটা বৃদ্ধি পাবে। যেমন উদাহরণ হচ্ছে মোম, সোনা, রূপা, তামা ইত্যাদি। এবার 2 নম্বর, অপদ্রব্যের মিশ্রণ। যেমন সংকর ধাতু, কোনো একটা ধাতু তার গলনাঙ্ক যা হয় তার সঙ্গে যদি 2-3টা ধাতু একসঙ্গে মিশিয়ে সংকর ধাতু করা যায়, গলনাঙ্ক কমে যায়। সংকর ধাতুর গলনাঙ্ক অপদ্রব্যের মিশ্রণ বলা যায়। সংকর ধাতুর গলনাঙ্ক উপাদান ধাতুগুলির তুলনায় কম। সংকর ধাতুর গলনাঙ্ক উপাদান ধাতুগুলির গলনাঙ্কের তুলনায় কম, ধাতুগুলির গলনাঙ্কের তুলনায় কম, অর্থাৎ অপদ্রব্য মিশ্রণ হলে গলনাঙ্ক কমে যায়। আলোচনা করব পুনঃশীলী ভবন এবং হিমমিশ্র। প্রথমে পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন, পুনরায় বরফ হওয়া, পুনঃশীলী ভবন। চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে যায় বরফের, কারণ বরফের গলে গেলে জল হয়, আয়তনে কমে। তো যে সমস্ত পদার্থ গলে তরল হলে আয়তনে কমে যায়, চাপ প্রয়োগে তার গলনাঙ্ক কমে। তাই কোনো বরফকে যদি চাপ প্রয়োগে গলিয়ে দেওয়া যায় এবং সঙ্গে সঙ্গে চাপ মুক্ত করা যায়, তাহলে গলিত জল আবার পুনরায় আগের অবস্থায় বরফে পরিণত হয়। 2টা বরফের টুকরা বা স্নোফলে যে বরফের গুঁড়াগুলো থাকে, বলগুলা পাশাপাশি নিয়ে চাপ দিলাম, চাপ দিলে কী হবে, 2টা বরফের সংযোগস্থলে চাপ পড়ল, চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক কমে যায়, মানে ওই উষ্ণতাতে গলে গেল, সংযোগস্থলের জল বরফ গলে জল হয়ে গেল, চাপটা সরিয়ে নিলাম, চাপ সরিয়ে নিলাম, গলনাঙ্ক আবার বেড়ে গেল, মানে ওই উষ্ণতায় আর জল থাকতে পারছে না, আবার বরফ হয়ে গেল, মানে 2টা টুকরা জয়েন হয়ে গেল। তাই পুনঃশীলী ভবন বলতে চাপ প্রয়োগে বরফের গলে যাওয়া, চাপ প্রয়োগে বা চাপ প্রয়োগ করে বরফের গলে যাওয়া এবং ওই চাপ সরিয়ে নিলে, সঙ্গে সঙ্গে যদি ওই চাপ সরিয়ে নিই, জল পুনরায় বরফ হয়ে যায়। চাপ প্রয়োগ করে বরফের গলে যাওয়া
এবং ওই চাপ সরিয়ে নিলে জল পুনরায় বরফ হয়ে যাওয়া। এর ঘটনাকে পুনঃশীলীভবন বলে। মানে গলে জল হলো, চাপ বৃদ্ধির কারণে চাপ সরিয়ে নিলাম, যা ছিল তাই হয়ে গেল, পুনঃশীলীভবন বলে। চাপ প্রয়োগ করে বরফের গলে যাওয়া বা চাপ প্রয়োগে বরফের গলে যাওয়া, প্রয়োগ করে না, প্রয়োগে, ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করে, চাপ প্রয়োগে বরফের গলে যাওয়া এবং ওই চাপ সরিয়ে নিলে জল পুনরায় বরফ হয়ে যাওয়ার ঘটনাকেই পুনঃশীলীভবন বলে। এর ব্যবহারিক প্রয়োগ কি? শীতপ্রধান দেশে যে চাকাবিহীন স্লেজ গাড়ি চলে, ব্যবহার বা ব্যবহারিক প্রয়োগ, শীতপ্রধান দেশে যে চাকাবিহীন স্লেজ গাড়ি চলে, বরফের উপর যখন চাপ পড়লো গলনাঙ্ক কমে গেল, স্লেজ গাড়ির সঙ্গে বরফের যে সংযোগস্থল, চাপ বৃদ্ধির কারণে সেই জায়গার বরফটা গলে গেল, ওই গলনাঙ্ক কমে গেল মানে ওই উষ্ণতায় জল হয়ে গেল, জল হয়ে গেল মানে পিচ্ছিল হয়ে গেল, তাই গাড়িটা চলে গেল। যেই গাড়িটা চলে গেল চাপ মুক্ত হলো, আবার আগের বরফ হয়ে গেল। তাই চাপ বৃদ্ধি করে বরফের গলে যাওয়া, ওই চাপ সরিয়ে নিলে গলে যাওয়া জল আগের বরফে পরিণত হওয়া, এই ঘটনাকে বলে পুনঃশীলীভবন। তাহলে স্লেজ গাড়ি চালানো শীতপ্রধান দেশে, শীতপ্রধান দেশে চাকাবিহীন স্লেজ গাড়ি চালানো। দুই নাম্বার, বরফে স্কেটিং করা। এগুলো পুনঃশীলীভবনের জন্যই সম্ভব। এরপরে আমরা আলোচনা করব হিমমিশ্র। হিমমিশ্র কি? 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মিশিয়ে নিলে মিশ্রণের উষ্ণতা অনেক কমে যায়, প্রায় -21 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব সম্ভাব্য। 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মিশালে মিশ্রণের উষ্ণতা কমে -21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে খুব কম উষ্ণতা তৈরি করে। 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণ মিশালে মিশ্রণের উষ্ণতা কমে -21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই মিশ্রণকে হিমমিশ্র বলে। কি কাজে ব্যবহার করা হয় হিমমিশ্র? হিমমিশ্র ব্যবহার করা হয় কাঁচা মাছ মাংস সংরক্ষণে। মাছ মাংস কিছুদিন সংরক্ষণ করতে গেলে হিমমিশ্র লাগে, তাই কাঁচা মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্র লাগে। 2 নাম্বার, কুলপি আইসক্রিম প্রস্তুতিতে। কুলপি আইসক্রিম প্রস্তুতিতে হিমমিশ্র লাগে। তাছাড়া বিজ্ঞানে, ফিজিক্স কেমিস্ট্রিতে খুব নিম্ন উষ্ণতার সৃষ্টি করতে হলে, নিম্ন উষ্ণতার প্রয়োজন হলে হিমমিশ্রের সাহায্য নেওয়া হয়। তো কাঁচা মাছ মাংস সংরক্ষণে, সাময়িক সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়। কুলপি আইসক্রিম প্রস্তুতিতে হিমমিশ্র ব্যবহার করা হয়। এবার গলনের উল্টো হচ্ছে কঠিনীভবন। গলনের উল্টো কি হচ্ছে?
কঠিনীভবন বা এটাকে হিমায়নও বলা হয়, ফ্রিজিং, হিমায়ন। কি বলবো? নির্দিষ্ট উষ্ণতায় তাপ নিষ্কাশনের মাধ্যমে তরল পদার্থকে কঠিন পদার্থে পরিণত করলে সেই ঘটনাকে বলা হয় কঠিনীভবন। একেবারে বানিয়ে বানিয়ে সোজা, যে তাপ নিষ্কাশনের মাধ্যমে তরল পদার্থকে কঠিন পদার্থে পরিণত করা হলে নির্দিষ্ট উষ্ণতায় তাকে বলা হয় কঠিনীভবন। তাই কঠিনীভবন বা হিমায়নের সংজ্ঞা আমরা বানিয়ে লিখতে পারি। এবার যে উষ্ণতায় এই কঠিনীভবন হওয়া শুরু করলো তাকে বলা হয় হিমাঙ্ক। কি বলা হয়? ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্ক। তাই আমাদের জানতে হবে হিমাঙ্ক। হিমাঙ্ক কাকে বলে? নিশ্চয়ই চাপের উপর নির্ভর করে। গলন যেহেতু চাপের উপর নির্ভর করে, হিমাঙ্কও চাপের উপর নির্ভর করে। তাই নির্দিষ্ট চাপে না, আমরা স্বাভাবিক হিমাঙ্ক নিব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থ কী হবে? কঠিন পদার্থ হওয়া শুরু করে বা জমে কঠিন হতে শুরু করে এবং এই অবস্থান্তরকালে উষ্ণতার পরিবর্তন হয় না। অবস্থান্তরকালে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিন হওয়া শুরু করে আর এই অবস্থান্তরকালে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, মানে যতক্ষণ না সম্পূর্ণরূপে কঠিন হচ্ছে উষ্ণতা পাল্টাবে না, এই উষ্ণতাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। যদি কঠিনীভবনের লেখচিত্র অঙ্কন করি তাহলে মনে করব এটা উষ্ণতার অক্ষ, এটা সময়ের অক্ষ। তরল পদার্থ তাপ নিষ্কাশন করতে হবে, মনে করলাম উষ্ণতা এই জায়গায় ছিল তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করছি, তাপ কেড়ে নিচ্ছি। প্রথমে তরল পদার্থের উষ্ণতা কমতে থাকবে, কমতে কমতে একটা উষ্ণতা এসে দাঁড়িয়ে যাবে। তারপরে তাপ নিষ্কাশন করলেও উষ্ণতা আর কমবে না, কী হবে? অবস্থা পাল্টে যাবে। তাহলে এখান থেকে তাপ যখন নিষ্কাশন করছে সময়ের সঙ্গে সঙ্গে উষ্ণতা ডাউন হচ্ছে, উষ্ণতা ডাউন হচ্ছে। এরপরে তাপ নিষ্কাশন করলেও আর উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হচ্ছে? তরল ছিল, এই জায়গায় কঠিন হওয়া শুরু করলো, তারপরে এদিকে গিয়ে এখানে যখন সম্পূর্ণরূপে কঠিন হয়ে গেল, তারপরে তবু যদি তাপ নিষ্কাশন করি কঠিনের উষ্ণতা আবার কমতে থাকবে। তাহলে এখান থেকে এখানে আসলো, আবার এদিকে কমবে। তাহলে এই উষ্ণতাকে বলা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এখানে এদিকে কি থাকলো? তরল দিয়ে শুরু হয়েছিল, মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, ডি। তাহলে বি পয়েন্টে কঠিনীভবন হওয়া শুরু হলো, সি পয়েন্টে কঠিনীভবন কমপ্লিট। তাহলে এদিকে আছে তরল, এখানে হচ্ছে তরল বেশি, কঠিন কম। প্রাথমিকভাবে ধীরে ধীরে তরলটা কমবে, কঠিনটা বাড়বে, বাড়তে বাড়তে সি পয়েন্টে সম্পূর্ণটাই কঠিন হয়ে গেল। তাই এদিকে কঠিন, তবুও যদি আমরা তাপ নিষ্কাশন করি
উষ্ণতা কমতে কমতে ডিতে যাবে। তো এই হচ্ছে কঠিনী ভবনের লেখচিত্র। মনে রাখতে হবে সমস্ত তরলের হিমাঙ্ক ফ্রিজিং পয়েন্ট নির্দিষ্ট নয়। আবার বলতে হয় যে সমস্ত নিয়তাকার সমসত্ব কঠিন পদার্থ যাদের নির্দিষ্ট গলনাঙ্ক ছিল সেগুলো তরলে পরিণত হলে যে উষ্ণতায় গলতে শুরু করেছিল, গলনাঙ্ক যে উষ্ণতায় ছিল, হিমাঙ্কও সেই উষ্ণতাই হবে। যে উষ্ণতায় গলতে শুরু করেছিল, তাপ দিচ্ছিলাম, গলতে শুরু করেছিল, যখন তরল হয়ে গেল তাপ নিষ্কাশন করলে ওই উষ্ণতাতে ওই দরজায় এসেই তাপ নিষ্কাশন করলে আবার জমতে শুরু করবে। তাই ওই গলনাঙ্ক এবং হিমাঙ্ক নিয়তাকার কঠিন পদার্থ, সমসত্ব পদার্থ এবং সেই পদার্থগুলোর যে তরল পদার্থ তাদের হিমাঙ্ক আর ওই কঠিন পদার্থগুলোর গলনাঙ্ক সমান হয়। কিন্তু অনিয়তাকার তরল পদার্থ তাদের হিমাঙ্কও নির্দিষ্ট নয়, তাদের হিমাঙ্কও নির্দিষ্ট নয়। তো হিমাঙ্ক কিছু পদার্থের উপর নির্ভর করে, যেমন অপদ্রব্য যদি মেশানো থাকে তার হিমাঙ্ক কমে যায়। যেমন জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, গলনাঙ্কও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ 1 গ্রাম 80 ক্যালোরি তাপ দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হবে। আর উল্টা কথা, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল 80 ক্যালোরি তাপ টেনে নিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ হবে, বিপরীত প্রক্রিয়া। কিন্তু জলের মধ্যে যদি লবণ মিশে থাকে, যেমন সমুদ্রের জল, সমুদ্রের জলের হিমাঙ্ক -2 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি নয়, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই জলের সঙ্গে বা তরলের সঙ্গে যদি অপদ্রব্য মেশানো থাকে তাহলে তরলের হিমাঙ্ক কমে যায়, তরলের হিমাঙ্ক কমে যায়। আমাদের জানতে হবে ইউটেকটিক উষ্ণতা। কি উষ্ণতা? ইউটেকটিক। ইউটেকটিক উষ্ণতা। কোনো দ্রবণকে যদি ক্রমাগত শীতলীকরণ করা যায়, ক্রমাগত ঠান্ডা করা যায়, তাপ নিষ্কাশন করা যায় ধীরে ধীরে, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব এবং দ্রাবক আলাদা না হয়ে বরঞ্চ একসাথে জমে কঠিন হয়ে যায়। পুরো দ্রবণটা একসাথে জমে কঠিন হয়ে যায় যে উষ্ণতায়, তাকে বলা হয় ইউটেকটিক উষ্ণতা। লবণ জলের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি -23 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউটেকটিক উষ্ণতা বলতে কোনো দ্রবণকে ক্রমাগত শীতলীকরণ করলে যে নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব এবং দ্রাবক আলাদা না হয়ে বরঞ্চ সম্পূর্ণ দ্রবণটি একসঙ্গে কঠিনে পরিণত হয় তরল থেকে, সেই উষ্ণতাকে বলে ইউটেকটিক উষ্ণতা। এবার আলোচনা করব তরল অবস্থা থেকে তাপ প্রয়োগে গ্যাসীয় অবস্থায় রূপান্তর, যাকে বলে বাষ্পীভবন। কি বলা হয়? 3 নম্বর হচ্ছে বাষ্পীভবন, মানে বাষ্প হওয়া। বাষ্পীভবন কাকে বলে? তাহলে বানিয়ে বানিয়ে লিখব। তাপ প্রয়োগে তরল পদার্থের গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। এখানে নির্দিষ্ট উষ্ণতায় বলবো না, তার কারণ বাষ্পীভবন দুইভাবে হয়, দুইটা পদ্ধতি আছে বাষ্পীভবনের। একটাকে বলা হয় বাষ্পায়ন আর একটাকে বলা হয় স্ফুটন। বাষ্পায়ন এবং স্ফুটন, তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় যে বাষ্পীভবন যাকে বলছি, সেই বাষ্পীভবনের দুটা প্রকার, একটাকে বাষ্পায়ন বলে, একটাকে স্ফুটন বলে। গ্রীষ্মকালে দিঘি পুকুরের জল আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে জলটা ধীরে ধীরে বাষ্প হয়ে যাচ্ছে। জলটা ধীরে ধীরে তরল থেকে বাষ্প হচ্ছে গরমের কারণে, সেটা বাষ্পায়ন। কিন্তু কড়াইয়ে যখন জল নিয়ে গরম করতে করতে একসময় জলটা টকবক টকবক করে ফুটবে, দ্রুত গতিতে জল বাষ্পে পরিণত হবে সশব্দে, ওখানেও তরলটা বাষ্প হচ্ছে।
কিন্তু ওই পদ্ধতিকে বলে স্ফুটন। বা স্ফুটন হওয়ার আগে কড়াইয়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে জলটার যেটা ঘটছিল সেটা ছিল বাষ্পায়ন। বাষ্পায়ন বলতে যে কোনো উষ্ণতাই তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে তরল বাষ্পে পরিণত হলে ওই প্রক্রিয়াকে বলে বাষ্পায়ন, ইভাপোরেশন। আর স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত সশব্দে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বা তরলের গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় স্ফুটন। তাহলে বাষ্পীভবন কাকে বলে? স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে এবং সেই উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট। কিন্তু বাষ্পায়ন, বাষ্পাঙ্ক বলে কিছু নেই, কারণ এটা যে কোনো উষ্ণতাতেই ঘটে। উষ্ণতা একটু বেশি হলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, অর্থাৎ বাষ্পায়নের হার। আচ্ছা, বাষ্পায়নের হারটা পরে করি। স্ফুটনাঙ্ক কাকে বলে সেটা লিখি। স্ফুটনাঙ্ক দেখার দরকার নেই, মুখে বলি শুধু। স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পে পরিণত হয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এবং এই অবস্থান্তরকালে উষ্ণতার কোনোরূপ পরিবর্তন ঘটে না। তাহলে এটি স্ফুটনাঙ্ক। জলের স্ফুটনাঙ্ক কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্কের সংজ্ঞা নিজেরা লিখে নেবে। চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বাষ্পীভবনের আবার লিনতাপ আছে, লিনতাপটা আলোচনা করিনি। বাষ্পীভবনের লিনতাপ, লিনতাপ মানে কি? পরিমাণগত সংজ্ঞা। নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের তরল পদার্থের সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলে। কি বললাম? লিনতাপ বলে। যেমন জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। জল আছে, মনে করলাম 1 গ্রাম, এখান থেকে বাষ্প করব 1 গ্রাম। এটারও উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটারও উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তরল, এটা বাষ্প, মানে গ্যাসীয় অবস্থা। কতটা তাপ প্রয়োগ করতে হবে 1 গ্রামের জন্য? 537 বা 36 ক্যালোরি। 536 ক্যালোরি 1 গ্রামের জন্য। এই তাপটাই হচ্ছে লিনতাপ। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জল যার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে 1 গ্রাম বাষ্পে পরিণত করব। উষ্ণতা কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা পাল্টাবে না। তাতে 536 ক্যালোরি তাপ লাগে। এই বাষ্প, এই জল, এখানে আর এখানে হাত ডুবালে কোথায় হাত বেশি পুড়বে? এখানে হাত বেশি পুড়বে, কারণ উষ্ণতা সমান হলেও এখানে 536 ক্যালোরি তাপ বেশি রয়েছে জলের চাইতে, তাই ওখানে হাত বেশি পুড়বে। এবার বাষ্পায়নের হার কার উপর নির্ভর করে? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তরল ও পার্শ্বস্থ পদার্থের উষ্ণতার উপর। তরলের উষ্ণতা আর পার্শ্বস্থ যে পদার্থ রয়েছে তার উষ্ণতার উপর
নির্ভর করছে বাষ্পায়নের হার। বাষ্পায়নের হার মানে কি? একক সময়ে কতটা তরল বাষ্পে পরিণত হচ্ছে। তো তরল এবং পার্শ্বস্থ পদার্থের উষ্ণতার উপর নির্ভর করছে বাষ্পায়নের হার। উষ্ণতা যত বাড়বে বাষ্পায়নের হার বাড়বে। উষ্ণতা বাড়লে কি হবে? উষ্ণতা যদি বাড়ে তাহলে বাষ্পায়নের হার বাড়বে। যেমন গ্রীষ্মকালে দিঘি পুকুরের জল বেশি শুকায়, কারণ এই গ্রীষ্মকালে জলটাও গরম থাকে, আবহাওয়াও গরম থাকে। বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই ঘটে, কিন্তু উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হারটা বৃদ্ধি পায়। 2 নম্বর, বাষ্পায়নের হার নির্ভর করে তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর। তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর। তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর। তরল পদার্থের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়নের হার তত বেশি হবে। একটা চায়ের কাপে চা আছে, যত তাড়াতাড়ি বাষ্পায়ন হয়ে চাটা ঠান্ডা হবে, তার থেকে যদি প্লেটে ঢেলে দিই চাটা, থালার মধ্যে ঢেলে দিই চাটা, তাহলে ক্ষেত্রফল বেড়ে গেল, সব জায়গা থেকে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পায়নের এরিয়াটা বেড়ে যাচ্ছে, তার দ্রুত বাষ্পায়ন হবে। বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে তরলের মুক্ত পৃষ্ঠের বা উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে। তাহলে কী হবে? ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে। উদাহরণ কি বললাম? যে চায়ের কাপে চা যত তাড়াতাড়ি ঠান্ডা হয় প্লেটে ঢাললে তার থেকে বেশি ঠান্ডা হয়, কারণ প্লেটে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। 3 নম্বর, নির্ভর করে তরলের উপরিতলে বায়ুর চাপের উপর। বাষ্পায়ন মানে কি? তরলের অণুগুলা লীন তাপ নিয়ে গ্যাসীয় অণুতে পরিণত হচ্ছে, তরল ছেড়ে বেরিয়ে আসছে লীন তাপকে শক্তি হিসাবে নিয়ে। এবার বেরিয়ে আসতে গিয়ে উপরের বায়ু যদি চাপ দিয়ে ওকে জোর করে ধাক্কা দিয়ে চেপে রাখে, তাহলে সহজে বাষ্প হতে পারছে না, তার মানে বেশি শক্তি দরকার, মানে বাষ্পায়নের হারটা কমে যায় যদি চাপ বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যেমন প্রেসার কুকারে হয়। তাহলে কি বলবো? তরলের উপরের চাপ, তরলের উপরে চাপের উপর নির্ভর করে। চাপ বৃদ্ধি পেলে বাষ্পায়ন কমে যায়। তরলের উপরে যদি চাপ বৃদ্ধি পায় তাহলে বাষ্পায়নের হার ডট ডট দিয়ে লিখছি, বাষ্পায়নের হার কমে যায়। তরলের উপরে চাপের উপর নির্ভর করছে বাষ্পায়নের হার। আর কিসের উপর নির্ভর করছে? বায়ু প্রবাহের উপর। বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। তরলের উপরে যে চাপের উপর নির্ভর করছে সেটা কীভাবে প্রমাণ করা যায়? যেমন পাহাড়ে জল তাড়াতাড়ি শুকায়, পাহাড়ে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়, বাষ্পায়নের হারটা বেশি, কিন্তু খনিগর্ভে বাষ্পায়নের হার কমে যায়। বায়ু প্রবাহের উপর, বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। তাই ঘেমে থাকা শরীরে যদি ফ্যান চালিয়ে দেওয়া যায় ঘামটা তাড়াতাড়ি শুকায়। ঘামটা শুকায় মানে কি? ঘামটা তরল, বাষ্প হয়। তাড়াতাড়ি বাষ্প হয় কখন? যখন বায়ু প্রবাহ ঘটে। তাই বায়ু প্রবাহের উপর নির্ভর করে। বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। 5 নম্বর, নির্ভর করে তরলের প্রকৃতির উপর।
তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে। মানে কিছু কিছু তরল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, কিছু কিছু তরল ধীরে ধীরে বাষ্পীভূত হয়। যেমন ইথার, স্পিরিট, ভোলাটাইল বলা হয় উদ্বায়ী তরল, এরা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তাই হাতের মধ্যে স্পিরিট ঢাললে এত তাড়াতাড়ি বাষ্পীভূত হয় যে প্রয়োজনীয় লিন তাপ হাত থেকেও সংগ্রহ করে। তো হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, তাই আমাদের ঠান্ডা লাগে, তাপ বেরিয়ে যায় ওই জন্য। তাই হাতের মধ্যে স্পিরিট বা ইথার যদি ঢালা হয় ঠান্ডা অনুভূতি হয়। আর নির্ভর করে বায়ুর শুষ্কতার উপর। কিসের উপর? বায়ুর শুষ্কতার উপর। বায়ু যত শুষ্ক থাকবে বাষ্পায়নের হার বৃদ্ধি পাবে। বায়ুর শুষ্কতার উপর, শুষ্কতা বৃদ্ধি পেল বাষ্পায়নের হারও বৃদ্ধি পাবে। যেমন শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় বর্ষাকালের চাইতে। বর্ষাকালে বায়ু শুষ্ক থাকে না, তাই বাষ্পায়নের হার কম। কিন্তু শীতকালে বায়ু শুষ্ক থাকে, বাষ্পায়নের হার বেশি, তাই ভেজা জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। তাহলে তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। দুই প্রকার, বাষ্পায়ন এবং স্ফুটন। তো বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে, তরলের উপরিতল থেকে ঘটে। আর স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, তরলের সমগ্র অংশ থেকে ঘটে। বাষ্পায়ন নিঃশব্দে হয়, স্ফুটন সশব্দে হয়। বাষ্পায়ন একটি মন্থর প্রক্রিয়া, স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়নে লিনতাপ তরল পদার্থ নিজের তরল থেকে সংগ্রহ করে, তাই শীতলীকরণ ঘটে। স্ফুটনে প্রয়োজনীয় লিনতাপ প্রযুক্ত তাপ বা প্রয়োগ করা তাপ থেকেই সংগ্রহ করে, নিজ তরল থেকে সংগ্রহ করে না। স্ফুটনের জন্য প্রয়োজনীয় লিনতাপ। উষ্ণতা বাড়ালে বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, কিন্তু উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়বেই না। স্ফুটনে উষ্ণতা স্থির থাকে, স্ফুটনে উষ্ণতা স্থির থাকে। তাহলে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে এই বিষয়গুলি লেখা যাবে। এবার বাষ্পায়নের ফলে শীতলীকরণ। প্রচণ্ড গরম করছে ঘর, একটু আধটু যদি জল ছিটিয়ে দেওয়া যায় তাহলে বাষ্পায়নের কারণে লিনতাপ সংগ্রহ করবে, তাহলে ঘরটা খানিকটা ঠান্ডা হবে। তো সেই কারণে ঘরে জানালায় বা দরজায় খসখসে টাঙিয়ে দেওয়া হয়। খসখস টাঙিয়ে দিলে কি হবে? সেখানে জল স্প্রে করে দেওয়া হয়। সেই জল যখন বাষ্পীভূত হয় প্রয়োজনীয় লিনতাপ ঘর থেকে সেই জানলার থেকে খসখস থেকে সংগ্রহ করে, তাই শীতল হয়। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে এই বাষ্পায়নের কারণে, কারণ মাটির কলসি মাটির কণা দিয়ে তৈরি, অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। ছোটো ক্লাসে পড়েছি আমরা এগুলা। তো জল চুইয়ে একটু বাইরে আসে, সেই জল বাষ্পীভূত হয়, প্রয়োজনীয় লিনতাপ মাটির কলসি থেকে বা জল থেকে সংগ্রহ করে, তাই মাটির কলসিতে জল শীতলীকরণের জন্য ঠান্ডা থাকে। বা জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কাপড় ভিজিয়ে, সেই জলটা বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ সেখান থেকে শরীর থেকে সংগ্রহ করে, তাই উষ্ণতা কম হয় শরীরের, মাথার উষ্ণতা কম হয়। তাছাড়া ঘেমে যাওয়া শরীরে যদি ফ্যান চালিয়ে দেওয়া যায় তাহলে জল বাষ্পীভূত হয়, প্রয়োজনীয় লিনতাপ শরীর থেকে নেয়, জলটা শুকিয়ে যায়, শরীর ঠান্ডা হয়। তো বাষ্পায়নের মাধ্যমে শীতলীকরণ হয়। তাছাড়া আরেকটা উদাহরণ বললাম যে হাতে স্পিরিট বা ইথার দিলে প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ ভোলাটাইল উদ্বায়ী তরল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, বাষ্পায়নের হার অত্যন্ত বেশি, স্ফুটনাঙ্ক কম, তাই প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে নেয়, এত দ্রুততার সঙ্গে নেয় যে আমরা ঠান্ডা অনুভব করি। তাপ নির্গত হলে ঠান্ডা অনুভব করা যায়, আর তাপ যদি প্রবেশ করে তাহলে গরম অনুভব করা যায়। আগুনের কাছে নিয়ে গেলাম, তাপ প্রবেশ করবে, গরম লাগবে। স্পিরিটে তাপ নিষ্কাশন করবে হাত থেকে, তাই ঠান্ডা লাগবে। তো এই সমস্ত পার্থক্য রয়েছে। তো বাষ্পীভবন তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনা। এবার ঘনীভবন উল্টোটা, গ্যাসীয় পদার্থকে বা বাষ্পকে
তাপ নিষ্কাশন করে তরলে পরিণত করার ঘটনাকে বলা হয় ঘনীভবন। কি বলা হয়? ঘনীভবন বা তরলীভবন বলা যায়। তরলীভবন বলা যায়। ঘনীভবনেরও লিন তাপ আছে। 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পকে, জলীয় বাষ্পকে 1 গ্রাম তরলে পরিণত করতে বা জলে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার। তো ঘনীভবনেরও লিন তাপ রয়েছে। এবার আমরা আলোচনা করব সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প। খুব ইন্টারেস্টিং। সম্পৃক্ত বাষ্প বা বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্প। আলোচনা করব আপেক্ষিক আর্দ্রতা। সম্পৃক্ত বাষ্প, মনে করলাম এটা একটা আবদ্ধ পাত্র, এখানে জল আছে, তাহলে কী হবে? জলটা যে কোনো উষ্ণতায় ধীরে ধীরে বাষ্প হবে, বাষ্প হয়ে উপরে জমবে। যত উপরে বাষ্পের পরিমাণ বাড়বে তত উপরে বাষ্পের চাপ বৃদ্ধি পাবে। বাষ্পের চাপ বৃদ্ধি পাবে যদি বাষ্পের অনুসংখ্যা বৃদ্ধি পায়। তো যত বাষ্পীভূত হবে, যত বাষ্পায়ন ঘটবে, তত বাষ্পচাপ বাড়বে। এক সময় এমন হবে যে বাষ্পচাপ এই পরিমাণে পৌঁছাবে যে আর তরল বাষ্পীভূত হতে পারছে না, এই চাপে ওই উষ্ণতায় আটকা পড়ে আছে। অর্থাৎ একটা আবদ্ধ স্থান, আবদ্ধ বায়ু সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে কোনো একটা উষ্ণতায়, ঠিক সেই পরিমাণ বাষ্প ধারণ করেছে, তাহলে তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। এই ঘরের মধ্যে 1 গ্লাস জল ফেলে দিলাম, 1 গ্লাস জল শুকিয়ে গেল। ধারণ করার ক্ষমতা মনে করলাম 5 গ্লাস জল, আমি 1 গ্লাস জল দিয়েছি, তো 1 গ্লাস জল শুকিয়ে বাষ্প হয়ে গেল। তাহলে সর্বোচ্চ যতটা ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে বাষ্পের, নির্দিষ্ট পরিমাণ আয়তনের বায়ুর বা আবদ্ধ স্থানের। তো নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সর্বোচ্চ, তার থেকে যদি কম বাষ্প ধারণ করে তাহলে তাকে অসম্পৃক্ত বাষ্প বলে। সেই বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। আর আবদ্ধ বায়ু সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে নির্দিষ্ট উষ্ণতায়, কি বলছিলাম? সম্পৃক্ত বাষ্প নির্দিষ্ট উষ্ণতায় আবদ্ধ স্থান বা বায়ু বা আধার সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে ঠিক ততটাই বাষ্প থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। ওই বাষ্পের চাপকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। এবং ওই বাষ্পের চাপকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। বায়ু সম্পৃক্ত রয়েছে যদি দেখি কোনো স্থানে, আবদ্ধ স্থানের নিচে একটু তরল পড়ে আছে, মনে করলাম জল পড়ে আছে, জল যেহেতু পড়ে রয়েছে নিচে, তার মানে জল ধারণ করার ক্ষমতা আর নেই, থাকলে তো ওখান থেকে আবার বাষ্প হতো। তো নিচে যদি একটু তরল পড়ে থাকে, জল পড়ে থাকে, তাহলে আবদ্ধ স্থানটা মনে করতে হবে সম্পৃক্ত বাষ্প রয়েছে এবং সেখানে সম্পৃক্ত বাষ্পচাপ রয়েছে। বাষ্পের চাপ যত কম হবে,
বাষ্পায়নের হার তত বেশি হবে। বাষ্পচাপ বাড়বে, বাষ্পায়নের হার কমে যাবে। বাষ্পচাপ একটা নির্দিষ্ট মানে যাবে, কোন নির্দিষ্ট মানে? সম্পৃক্ত বাষ্পচাপে যাবে, তখন আর বাষ্পীভবন ঘটবে না। বাষ্পীভবনের হার এই বাষ্পচাপের উপর নির্ভর করছে আবদ্ধ বায়ুতে। তো অসম্পৃক্ত বাষ্প যেটা বললাম, আর লিখে দিচ্ছি না, অসম্পৃক্ত বাষ্প বা অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? এভাবে লিখব যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ আবদ্ধ স্থান বা আধার বা বায়ু সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তার চেয়ে কম বাষ্প ধারণ করলে তাকে অসম্পৃক্ত বাষ্প বলে, এবং ওই বাষ্প যে চাপ দেয় তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কোন একটা আবদ্ধ স্থান নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ বাষ্প রয়েছে আর ওই উষ্ণতায় সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, দুটোর অনুপাতকেই আপেক্ষিক আর্দ্রতা বলে। মনে করলাম যে এই স্থান, এখানে সম্পৃক্ত বাষ্পচাপ 50 হতে পারে, কিন্তু এখানে আছে 30, তার মানে কি অসম্পৃক্ত আছে, অসম্পৃক্ত বাষ্প রয়েছে। সম্পৃক্ত কখন হতো? যদি 50 থাকতো। তো এই দুটার অনুপাতকে একটা নির্দিষ্ট উষ্ণতায়, মনে করুন T°C উষ্ণতায় এখানে সর্বোচ্চ সম্পৃক্ত বাষ্প 50 হতে পারে, কিন্তু আছে কত? 30। তো যেটা আছে আর সর্বোচ্চ যেটা থাকতে পারে সেটার অনুপাত 100 দিয়ে গুণ করলে হবে আপেক্ষিক আর্দ্রতা। 60% হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোন নির্দিষ্ট উষ্ণতায়, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধ স্থানে যে পরিমাণ বাষ্প রয়েছে ওই উষ্ণতায় ওই আবদ্ধ স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে, দুটোর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক মনে করলাম এখানে 40°C উষ্ণতা, সম্পৃক্ত বাষ্পচাপ আছে, সম্পৃক্ত বাষ্প রয়েছে। 40°C উষ্ণতায় এই আবদ্ধ বায়ু সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে ঠিক ততটাই বাষ্প ধারণ করে ফেলেছে। নিচে তরল আছে, উপরে বাষ্প রয়েছে। 40°C উষ্ণতায় হাইয়েস্ট যা ক্ষমতা বাষ্প ধারণ করার তাই ধারণ করেছে। এবার হঠাৎ করে 40°C উষ্ণতা হয়ে গেল 35° বা 39, 40 থেকে 39 হলো, তাহলে কি হবে? তো 39°তে তো এই বাষ্প ধারণ করতে পারবে না, উষ্ণতা কমে গেছে, বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যাবে। তো যেটা বেশি থাকলো সেটা কি হবে? সেটা জলকণায় পরিণত হয়ে যাবে, সেটা জলকণায় পরিণত হয়ে নিচে নেমে আসবে। যতটা ধারণ করার ক্ষমতা ততটাই ধারণ করবে, বেশি ধারণ করতে পারবে না। তো শিশিরাঙ্ক কাকে বলছে? এই ঘরের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, যে পরিমাণ বাষ্প আছে এটা সম্পৃক্ত নয়, ধরে নিলাম সম্পৃক্ত বাষ্প নয়, কিন্তু এই বাষ্পটাই উষ্ণতা কমাতে কমাতে এমন একটা উষ্ণতা আসবে যাতে এই বাষ্পটাই সম্পৃক্ত হয়। উষ্ণতা কমলে বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। তাই এখন মনে করলাম বাষ্প ধারণ করেছে 30 ইউনিট, ধারণ করার ক্ষমতা 50 ইউনিট, ধারণ করেছে 30 ইউনিট। এবার উষ্ণতা কমিয়ে দিলে 50 থেকে 45, 40 উষ্ণতা আরও কমাচ্ছি, কমাতে কমাতে এমন হবে একটা নির্দিষ্ট উষ্ণতায় দেখা যাবে এর ধারণ ক্ষমতা 30 হয়ে গেছে আর বাষ্প আছেও 30। তো এই যে উষ্ণতায় উপস্থিত বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে সেই উষ্ণতাকে বলে শিশিরাঙ্ক। কেন? তার নিচে নামলেই শিশির জমা শুরু হবে, তার নিচে নামলেই বাষ্প ঘনীভূত হওয়া শুরু করবে, বাষ্প তরলীভূত হওয়া শুরু করবে। তো কোনো আবদ্ধ স্থানে যে পরিমাণ বাষ্প রয়েছে, যে নির্দিষ্ট উষ্ণতায় ওই আবদ্ধ স্থান ওই বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়,
সেই উষ্ণতাকে বলা হয় শিশিরাঙ্ক। কঠিন থেকে তরল হয় তাপ প্রয়োগে, তরল থেকে গ্যাসীয় হয়। কঠিন, তরল, গ্যাসীয়। যদি আমরা এদের লেখচিত্র অঙ্কন করি, চাপের সঙ্গে উষ্ণতার, কিসের সঙ্গে? চাপের সঙ্গে উষ্ণতার। তাহলে মনে করব এরকম না দিয়ে এরকম দেওয়া যায়। এদিকে মনে করলাম আছে কঠিন, সলিড। উষ্ণতা যদি বাড়াই, এটা উষ্ণতা যদি বাড়াই, কঠিন থেকে কি হবে? তরল হবে। তাহলে এদিকে লিকুইড হবে। ব্যাখ্যা দিচ্ছি কেন? চাপ বেশি, তাহলে গলনাঙ্ক কম, টেম্পারেচার। উষ্ণতা বাড়াচ্ছি, এটা উষ্ণতার অক্ষ। উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে কী হবে? সলিড থেকে লিকুইডে যাবে, সলিড থেকে লিকুইডে যাবে মনে করলাম। তো উপরের দিকে কম কেন? কারণ উষ্ণতা যখন, চাপ যখন বাড়াবো, চাপ যদি বৃদ্ধি পাই, চাপ বৃদ্ধি পেলে জলের ক্ষেত্রে মনে করলাম, যেটা ওয়াটারের ক্ষেত্রে আলোচনা করছি, তাহলে চাপ বৃদ্ধি পেলে গলনাঙ্ক কমে, চাপ বৃদ্ধি পেলে গলনাঙ্ক কমে। তাই গলনাঙ্ক কমে যাচ্ছে যখন চাপ বাড়ছে। চাপ কমে গেল, গলনাঙ্ক বাড়ছে। এটা হচ্ছে। এবার লিকুইড কি হবে? লিকুইডের যদি উষ্ণতা বাড়াই, তো লিকুইড থেকে কি আসবে? গ্যাস আসবে। লিকুইড থেকে কি আসবে? গ্যাস আসবে। এই লিকুইড এদিকে যাচ্ছে, উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে গ্যাস আসবে। এদিকটা গ্যাস, এটা সলিড, এটা লিকুইড। এবার চাপ যদি কমিয়ে দিই, দেখা যাবে নিচের দিকে একটা এরকম গ্রাফ আসছে, নিচের দিকে একটা এরকম গ্রাফ আসছে। এটা গলনের গ্রাফ, এটা বাষ্পীভবনের গ্রাফ, আর চাপ কমিয়ে দিলে এরকম একটা গ্রাফ আসছে। তার মানে কি? এটা জি নয়, টোটালটা জি। তো এখানে এমন একটা পয়েন্ট যাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। এই ট্রিপল পয়েন্টে যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থায় ডাইরেক্ট যাওয়া যায়। যদি চাপ কম রাখা যায়, এটা নিচের দিকে হবে, এত উপরে হবে না অ্যাকচুয়ালি। এমন একটা পয়েন্ট আছে যেখানে সলিড থেকে, জলকেও বরফ থেকে ডাইরেক্ট গ্যাস করা যায়, বা গ্যাস থেকে ডাইরেক্ট সলিড করা যায়, বা সলিড থেকে লিকুইড, গ্যাস থেকে লিকুইড। ট্রিপল পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। যে নির্দিষ্ট বিন্দুতে তিনটি দশা সম্পর্ক এক জায়গায় মিট করেছে, সেটাকে বলা হচ্ছে ট্রিপল পয়েন্ট। উষ্ণতা, প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে। যে নির্দিষ্ট উষ্ণতার নিচে যদি থাকে গ্যাসীয় পদার্থ, নিচে যদি থাকে ক্রিটিক্যাল টেম্পারেচার, নিচে যদি থাকে, তো শুধুমাত্র চাপ প্রয়োগ করে লিকুইড করা যায়। যে উষ্ণতার নিচে গ্যাসীয় পদার্থগুলিকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে লিকুইড করা যায়। যে উষ্ণতার উপরে গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে লিকুইড করা যায় না, তরল করা যায় না, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা। যেমন কার্বন ডাই অক্সাইডের সংকট উষ্ণতা 31 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 31 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর 31 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে কার্বন ডাই অক্সাইড বাষ্প। কি বললাম? যেহেতু কার্বন ডাই অক্সাইডের সংকট উষ্ণতা 31 ডিগ্রি, তাই 31 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কার্বন ডাই অক্সাইড বিহেভস লাইক গ্যাস, আর বিলো 31 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বিহেভস লাইক ভেপার। তাহলে গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য কি? এই ক্রিটিক্যাল টেম্পারেচার। উপরে, এই উষ্ণতার উপরে থাকলে বায়বীয় পদার্থ গ্যাস, আর এই উষ্ণতার নিচে থাকলে তখন বলা হয় ভেপার বা বাষ্প। যে উষ্ণতাটা এই ডিভিশন করছে তাকে বলা হয়
ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।